আবারও ফিরে এলাম হলুদ পোড়া গল্পের বাকি অংশ নিয়ে, অর্থাৎ এটি দ্বিতীয় পর্ব। আজকে শুরু করব। নবীন দাওয়ার একপাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? সেখান থেকে শুরু করে শেষ লাইন, শুভ্রাকে আমি খুন করেছি, এই পর্যন্ত। তো চলো আগে গত দিনের ভিডিওতে অর্থাৎ প্রথম পর্বে কি কি করিয়েছিলাম তার একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে নিই। হলুদ পোড়া গল্পটি শুরু হয়েছিল দুটি খুনের মধ্য দিয়ে। সেটুকুর মধ্যে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল, কারা খুন হয়েছিল, কিভাবে হতে পারে তার একটা কথা, স্থান, কোন স্থানে খুন হয়েছিল তার বিবরণ ছিল, আর চরিত্র বিশ্লেষণ ছিল। সেই সঙ্গে সঙ্গে উদ্বিগ্নতা, অর্থাৎ যে চরিত্রগুলো মারা যায় তাদের নিয়ে মানুষজনের যে মনের মধ্যে উত্তেজনা বা উদ্বিগ্নতা, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেই সঙ্গে সঙ্গে বলাই চক্রবর্তীর সম্পত্তি, তার ভাইপো যে নবীন চক্রবর্তী পেল, সেখানে তার উত্তরাধিকার হিসাবে সম্পত্তি পাওয়া এবং কলকাতা থেকে মানে শহর থেকে গ্রামে ফিরে আসা ও প্রতিশোধ স্পৃহা, কে তার কাকাকে খুন করলো না করলো সেই নিয়ে তার মনের মধ্যে যে ক্ষোভ, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে দামিনীর মধ্যে নবীনের স্ত্রী অর্থাৎ বলাই চক্রবর্তীর ভাইপো শহর থেকে গ্রামে আসে এবং সেখানে আসার পর নবীনের স্ত্রী দামিনী যে ভয়ার্ত হয়ে ওঠে এই মৃত্যুকে ঘিরে, তার মনের অবস্থা আলোচনা করা হয়েছে। এই সঙ্গে সঙ্গে শুভ্রার দাদা ধীরেন, তার কথাও আলোকপাত করা হয়েছে। ধীরেনের ডাক আসে, সেই সঙ্গে সঙ্গে কৈলাস বাবু, পঙ্কজ ঘোষাল প্রমুখের পাশাপাশি কুঞ্জর আগমন ঘটে ওই মৃত্যুকে কেন্দ্র করে। সেই সঙ্গে সঙ্গে কুঞ্জ তার গুণপনা অর্থাৎ গুণীন একজন, কিভাবে তিনি তার কাজ করেন সে নিয়েও আলোচনা করা হয়েছে। তো একেবারে শেষ অংশে আমরা যে অংশটুকু পেয়েছিলাম সেটুকু একটু কথোপকথনের সুরে আরেকবার স্মরণ করে নিতে চাই। কুঞ্জ বলছে, কে তুই? বল তুই কে? দামিনী বলে, আমি শুভ্রা, আমায় মেরো না। কুঞ্জ বলছে, চাটুর্যে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে? দামিনী বলছে, হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। ঠিক তারপর থেকেই আজকে আবার শুরু করব পরবর্তী অংশ থেকে একেবারে শেষ পর্যন্ত। তো শুরু করার আগে একটা অনুরোধ, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো এবং আমাকে অনুপ্রাণিত করো, তোমাদের যাতে আগামী দিনে এমন আরও অনেক 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 ভিডিও তোমাদের দিতে পারি। তো কথা না বাড়িয়ে এবার শুরু করি। দেখো, নবীন দাওয়ার একপাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো। বুড়ো ঘোষাল মানে হচ্ছে কৈলাস ঘোষাল। কে খুন করেছিল? শুধু কুঞ্জ, অর্থাৎ একটু দূর থেকে কুঞ্জ গুণিনকে বুড়ো কৈলাস ঘোষাল নির্দেশ দিচ্ছে কে খুন করেছিল তা একটু জেনে নিতে। শুধু শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করো বা জেনে নাও। হে কুঞ্জ, শুনছো? কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে। অর্থাৎ দামিনীর মধ্যে যে ভর করে আছে সেই শুভ্রার রূপকে প্রশ্ন করে জেনে নিতে চাওয়া, তাকে কে খুন করেছিল। কুঞ্জকে কিছু জিজ্ঞাসা করতে হলো না। দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। বলাই হলো
নবীনের কাকা। শুভ্রা যে খুন হয়েছে সেই খুনের পিছনে দামিনীর মুখ থেকে বেরোলো বলাই খুড়ো তাকে খুন করেছিল। অর্থাৎ বলাই খুড়ো যে নিজেই খুন হয়ে যায়, সেই খুনি মানুষটির খুন হয়ে যাওয়া মানুষটির দ্বারাই এই আর একটি খুন শুভ্রা খুন হয়। এরপরে বলছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রতিক্রিয়ার আয়োজন করেছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আরও সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোপদাড়ি। কৈলাসের চেহারার বর্ণনা আমরা এখানে পাচ্ছি। কেমন দেখতে তারই কথা বলা হচ্ছে, যে প্রকাণ্ড শরীর, জমকালো চেহারা, এক মাথা কাঁচা পাকা চুল, আর সেই সঙ্গে সঙ্গে মোটা ভুরু, সেই সঙ্গে সঙ্গে মুখময় খোঁচা খোঁচা গোপদাড়ি। এসে দাঁড়াতেই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব, তুই খুন করেছিস। অর্থাৎ কৈলাস ডাক্তারের এসব দেখে একদমই তার না পছন্দ, সেই জন্যেই সে রিপোর্ট করতে চায়। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। অর্থাৎ এতক্ষণ যে দামিনীর ওপর অত্যাচার হচ্ছিল, সেই অত্যাচারের থেকে তাকে মুক্তি দিল কে? না, কৈলাস ঘোষাল। খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুয়ে দিল। প্যাট করে তার বাহুতে সূচ ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। অর্থাৎ যাতে সে এবার আরাম পায়, ঘুমিয়ে পড়তে পারে, যাতে কোনো রকমভাবে তার শারীরিক বা মানসিক অত্যাচার তার উপরে আর না হয়, সেই ব্যবস্থাই করল কৈলাস। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না, আমি শুভ্রা, চাটুজ্জে বাড়ির শুভ্রা। অর্থাৎ শুভ্রার আত্মা যেন ফিরে এসে দামিনীর মধ্য দিয়ে কৈলাস ঘোষালের হাতেও ওই একই কথা সে ব্যক্ত করে, আমায় মেরো না, আমি শুভ্রা, চাটুজ্জে বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। আস্তে আস্তে তার শরীর নিথর হয়ে গিয়ে একসময় ঘুমে সে ঢলে পড়ে। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। অর্থাৎ বুড়ো ঘোষাল তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন, সেই ব্যাখ্যায় অনেকের মন থেকে বলাই চক্রবর্তীর সম্পর্কে যে বিরূপ ভাবনা বা ধারণা হচ্ছিল, তা এখন আর নেই। শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? অর্থাৎ আগে যে বলাই চক্রবর্তী মারা গেছে, সে কি করে শুভ্রাকে খুন করবে? এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে। কিন্তু যদি দামিনী শুভ্রার কথা বলে যে তাকে খুন করেছে সেই, তখন মনে প্রশ্ন জাগে, তার মৃত আত্মাই হয়তো তাকে গলা টিপে খুন করেছে। আর কিছু মারে না। শ্মশানে মশানে দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে? অর্থাৎ আমাদের এরকম একটা ধারণা আছে বা বিশ্বাস আছে অনেকের মধ্যেই, শ্মশান গোরস্থান সে যেখানেই যাই না কেন, অনেক সময় এই ভূত প্রেতের ভয়ে আমরা আড়ষ্ট হয়ে থাকি। ভয় এখানেই, আমাদের ভূতে ধরলে গড়া মোটকে মেরে দেবে। ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর, অর্থাৎ এরকম কুঞ্জগুণীর দেওয়ার কথা। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া আর উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল, একটা সন্দেহ জাগতে শুরু করলো।
বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী যে মারা গেছে 1 বছরও হয়নি, বলা ভালো মাত্র 3 দিন। ফলে তার ওই অশরীরী আত্মা অপমৃত্যু ভর করেছে, তাই শুভ্রার মৃত্যু। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই। মনে কি থাকে? এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি, মানে ইহজগতের সমস্ত কিছু উপকরণ নিয়ে ছড়িয়ে আছে জগৎ সংসার। বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, আর বাড়ির পিছনে যে ডোবা অর্থাৎ ছোট্ট একটা জলাশয় ছিল তাতে ভর্তি হয়ে আছে কচুরিপানা। গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, সত্যি খুব অপূর্ব লাগে এরকম একটা দৃশ্য দেখতে। কচুরিপানায় ভরে আছে সবুজে সবুজে সবুজে, কিন্তু তার মধ্যে আবার বেগুনি রঙের ফুল যখন ফুটে থাকে, কি অপূর্ব একটা মনোরম দৃশ্য। যদি সম্ভব হয় তোমাদের আমি এখানে একটা চিত্র অ্যাড করবার চেষ্টা করছি পরবর্তীকালে। তো সেই দৃশ্যের কথাই এখানে ঘুরে ফিরে এসছে। বলছে গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল। তালগাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল। অর্থাৎ কার্তিক মাস সাধারণভাবে জল নেমে যাওয়ার কথা, কিন্তু তখনও জল এতটাই ছিল যে ঘাট বাঁধানো ছিল তালগাছের গুড়ি দিয়ে, সেটা তখনও ডুবেছিল বোঝা যায়। এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে, আর এই সময়ে জল অনেকটা কমে যাওয়ায় ওই ঘাটের তালগাছের যে গুড়ি সেগুলো জেগে উঠেছে। ভেসে উঠেছে বলতে এখানে জেগে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল, অর্থাৎ ছোট ছোট ধাপ করে দিয়েছিল শুভ্রা যাতে সেখান থেকে অনায়াসে ওঠানামা করতে পারে। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। গর্ভ নিয়ে বলতে অর্থাৎ তার গর্ভের সন্তান 7 মাসের, ফলে তার পক্ষে এই ঘাটে ওঠানামা করতে গিয়ে বিপদ ঘটতে পারে, সেই আশঙ্কাতেই এই ব্যবস্থা তার দাদার। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলো সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। আবেষ্টনী মানে ঘিরে রাখা, অর্থাৎ নানান রকম মানুষের নানান রকম উদ্ভট সব কথাবার্তা যার কোনো ভিত্তি নেই, তা ঘিরে রেখে দিয়েছিল ধীরেনের মনকে গ্রাস করে। সেসব বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না, অর্থাৎ তার বোনকে ঘিরে যে নানান রকমের কথা সেসব মন থেকে সে সরিয়ে ফেলল, কারণ এই মৃত্যুই তাকে শান্ত করে দিয়েছে। যেন এসবের আর কোনো প্রয়োজন নেই। ক্ষুব্ধ হবার অবসরটুকুও সে পেল না, যে রেগে যাবে, মানুষ এত কথা বলছে, সেও আর তার শোনার সুযোগ হলো না। এই মৃত্যুই সেসব পথ বন্ধ করে দেয়। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, কেন এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। অর্থাৎ যে ঘাটে আসতে পারে, যে ঘাটে থাকতে পারে, সেই তাকে খুন করেছে, কিন্তু কে এসেছিল এইসব ভাবনা করবার আর তার কোনো ফুরসত নেই। তাই সে ভাবতে লাগলো। একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। অর্থাৎ শুধু একটা জিনিসই সে ভাবছে, ক্রোধ ক্ষোভ নয়, কে সেদিন ওই সময় ঘাটে এসেছিল। ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। অর্থাৎ তার মধ্যে ক্ষোভ এবং বিষাদ, অর্থাৎ মনমরা ভাব, তার মধ্যে এত প্রাচুর্য, অর্থাৎ এই জিনিসগুলোর মনের মধ্যে এখন এত পরিমাণে এসে জমা হচ্ছে যে একা নিঃসঙ্গ
যদি সে থেকে এসব নিয়ে ভাবতে না পারে, কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে যদি সে থাকতে না পারে, তার একটা কষ্ট হয়, অন্য কোনো বিষয়ে তার মন বসে না, অর্থাৎ অন্য কোনো কিছু নিয়ে যে ভাবনা চিন্তা করবে সে তা করতে পারে না। ভাতের থালা সামনে ধরে নিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না, খবরদার। শান্তি হচ্ছে ধীরেনের স্ত্রী। ধীরেন বোন সম্পর্কে যখন নানান রকম ভাবনা ভাবছে, তখন এই শান্তি, তার 2 ছেলে মেয়ে আছে, সে আর কি স্বামীকে এ কথা বলতে চাইছে। তখনই তার মধ্যে এরকম ক্ষোভ ব্যক্ত হয় এইভাবে। ভাতের থালা সামনে ধরে নিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। অর্থাৎ তার কথাকে সম্পূর্ণ করতে দেয় না, শান্তির কথাকে ধীরেন সম্পূর্ণ করতে দেয় না, বরং উল্টে কটমট করে তাকিয়ে থাকে। ধীরেন ধমক দিয়ে বলেছিল, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না, খবরদার। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষমোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন, উপদেশ দিলেন, বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো যে সেই বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। এখানে ধীরেন, সে কিন্তু স্কুল পরিদর্শক নয়, কিন্তু সকলের কাছে আজকে যেন তার দৃষ্টিটা একটু বাড়তি রকমভাবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেন মনে হচ্ছে সেই সর্বেশ্বরবা, সকলের দৃষ্টি তার ওপর পড়ায় তার নিজের কাছে একটা অস্বস্তি অনুভব হয়। 7 বছর ধরে এই স্কুলে কাজ করবার সুবাদে তার যে এই ধরনের একটা মৃত্যুর সঙ্গে যোগ যেন কেউ মেনে নিতে পারছে না। তাই তার মনের মধ্যে স্কুলের পরিবেশ যেমন অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, ঠিক তেমনিভাবে পথে মাদুলি নেওয়ার পরামর্শ, অর্থাৎ মাদুলি তামা বা লোহার ধাতব এক ধরনের বস্তু, যার মধ্যে গাছগাছড়া বা অন্যান্য বিভিন্ন উপকরণ দিয়ে ওঝা বদ্যিদের দ্বারায় দোষ কাটানোর উপায় হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এটা মানুষের বিশ্বাস, এই জিনিসটা সকলে যে মানে তা নয়। তবে এই প্রসঙ্গে আবারও বলি, প্রথম পর্বেও বলেছিলাম যে গল্পটি যতটি না বিজ্ঞানসম্মত তার থেকে অনেক বেশি ভূতপ্রেত বিষয়ক, যেখানে এই বিশ্বাসের উপরে ভর করে মানুষ আজও বেঁচে আছে। এখন এই গল্পের মধ্যে আমরা সেই বিষয়টিকে আরও ধীরে ধীরে প্রগাঢ় হতে দেখছি। এরপরে বলা হচ্ছে, প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফাস করছে। নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না, অর্থাৎ ধীরেনের মধ্যেও একটা অস্বস্তি কাজ করছে। সে ছাত্রদের চোখে চোখ রেখে পড়ানোর পরিবর্তে নিজে যেন আনমনা হয়ে কিছু বলে যাচ্ছে, আর ছাত্ররা তাদের নিজেদের চোখ স্যারের দিকে রাখলেও স্যার তাদের দিকে চোখ রাখছে না। প্রসঙ্গে একটু মজা করে বলি, আমিও যখন বলছি তখন তোমাদের সঙ্গে ঠিক আই সেটিংটা হচ্ছে না। আমি নতুন ইউটিউবার, এই ভুল ত্রুটিগুলো তোমরা একটু মানিয়ে নেবে আশা করছি, কারণ আমার দৃষ্টি যখন তোমাদের দিকে দিতে যাই তখন আমার পেজ থেকে পাতা চোখ সরে যায়। যখন ক্লাসে করি তখন কিন্তু এটা হয় না, সরাসরি ছাত্রদের দিকেই, ছাত্রছাত্রীদের দিকেই আমার চোখটা থাকে। যাই হোক, একটু মজা করেই বললাম, মানিয়ে নেবে। হয়তো আগামী দিনে তোমাদের সঙ্গে
আরও সুন্দরভাবে এই ক্লাসগুলো করতে পারবো। আবারও একটু বলি, অবশ্যই তোমরা আমাকে একটু লাইক কমেন্ট করে তোমাদের মতামতটা জানিও কেমন লাগছে না লাগছে। এরপর আসছি, ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন, অর্থাৎ ক্লাস চলাকালীন বা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যখন হেডমাস্টার তাকে ডেকে পাঠালেন, তিনি সেখানে গেলেন এবং হেডমাস্টার বললেন, কি বললেন, তুমি 1 মাসের ছুটি নিয়ে নাও ধীরেন। ধীরেনের মাথায় যেন বাজ পড়ে, আকাশ ভেঙে পড়ে। সে অবাক হয়ে জানতে চায়, 1 মাসের ছুটি? তখন হেডমাস্টার তাকে একথা বলেন, মথুরবাবু এইমাত্র বলে গেলেন, মথুরবাবু স্কুলের সেক্রেটারি, আজ থেকেই ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। এই প্রসঙ্গে একটু বলে নেই, গল্পটি যে সময় লেখা হয়েছে সেই সময়ে গল্পকার বা লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সেক্রেটারি হিসাবে যাকে দেখিয়েছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষকই সেক্রেটারি, আর পরিচালন সমিতির প্রধান সভাপতি বা প্রেসিডেন্ট। আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাই ওই সভাপতির পদ অলঙ্কৃত করতেন। এখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বহিরাগত ব্যক্তি হিসাবে এই যে রিলেশন, সেটা কিছুটা বদলে গেছে। মথুরবাবু স্কুলের সেক্রেটারি, মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি যাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন যেন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠেছে। চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। অর্থাৎ একটা মানসিক দ্বন্দ্ব, একটা মানসিক অবস্থার পরিবর্তন এখানে লক্ষ্য করা যাচ্ছে ওই ধীরেনের মধ্যে। এরপরে আসছি, ধীরেনের একটা দোলাচলতা লক্ষ্য করা যায়। পরের অনুচ্ছেদে সেই দোলাচলতা কিভাবে ব্যক্ত হচ্ছে চলো দেখা যাক। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবু যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। অর্থাৎ এই যে দামিনী, তার বোন যে খুন হয়েছে, সেই বোন আসলে এই নবীনের। ফলে একটা অপবাদ তার সম্পর্কে রটেছে। সেই অপবাদের জন্যেই স্কুলের যাতে সুনাম বিঘ্নিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, বাজারে মানুষের কাছে যেন অন্য বার্তা না যায়, তাই 1 মাসের ছুটি দিয়ে সেক্রেটারি মথুরবাবু তাকে বাড়িতে থাকতে বলেছেন। এখন এর মধ্যে যদি মানসিক অবস্থার পরিবর্তন হয়, যদি সেক্রেটারি বোঝেন যে তার কোনো দায় নেই বা তার বোনের এই পরিস্থিতির জন্য সে কোনোভাবেই দোষী নয়, তাই সিদ্ধান্ত পাল্টালেও পাল্টাতে পারেন। যাই হোক, তারপরেই বলা হচ্ছে, ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। অর্থাৎ যদি এরকম ভাবনা চিন্তা করেন যে ধীরেনের তো কোনো দোষ নেই, ফলে তাকে স্কুলে আবার জয়েন করিয়ে নেওয়া ভালো, তো তখন তাকে আবার স্কুলে আসার অনুমতি দিতে পারেন। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে। দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। অর্থাৎ এতক্ষণ তার মনের মধ্যে নানান রকম প্রশ্ন, নানা রকম ভাবনা জাগলেও সে এখন এটা বুঝতে পারছে যে সে লুকিয়ে লুকিয়েই বাড়িতে ফিরছে। চেনা পথ না ধরে মাঠের মধ্য দিয়ে সে লুকিয়েই বাড়িতে ফিরছে। এটার কারণটা কি? অর্থাৎ এই লজ্জা, এই ভয়, এই ঘৃণা, এই অবজ্ঞা, এই সব কিছুকে নিয়েই সে চলছে এই সময়কালে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো।
মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। যখন শেষবেলায় অর্থাৎ দিনের শেষের দিকে ধীরেন ঘরে ফিরছিল, ঠিক সেই সময়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে ওখানে, কে? ধীরেনের আর্তনাদ শুনে পরক্ষণেই শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। উঠিপড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করলো, কোথায়, কে, কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো, আমি মাস্টারবাবু, বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? অর্থাৎ ঘরে ফেরার পরে সে একটু বাঁশ ঝাড় নড়ে ওঠায় ধীরেন একটু বিস্মিত হয়েছিল, আর শান্তি তাতে আরও ভয় পেয়ে তার হাতের থালা ফেলে দিয়েছিল। এতে এই ধীরেনের আর্তনাদ, শান্তির ভয় পেয়ে থালা ফেলে দেওয়া এবং মাস্টারবাবু আমি কথা বলার মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। খেন্তি পিসি বলল, নূতন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে তা আড়াআড়ি করে ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো, তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। অর্থাৎ এই বাঁশে বাধা পেয়ে যেন ভূত প্রেত দূরে সরে যাবে, এরকমই একটা বিশ্বাস। সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধাভাড়া আর ঘরকন্নার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দী হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। ছোট পিসি ভূত হয়েছে। ভূত নয়, পেতনি, বেটা ছেলে ভূত হয়। অর্থাৎ ছেলেমেয়েরা এরকমই বাক্যালাপের মধ্য দিয়ে তাদের পিসির ভূত হয়ে যাওয়ার বিবরণ যখন দেয়, তখন ঘরের মধ্যে তাদের বাবা এমন কথাগুলো কান পেতে শোনে। ঘরের মধ্যে কারণে আর অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেন আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। অর্থাৎ ধীরেনের মধ্যেও এই ভূত প্রেতের ভাবটা কিছুটা গ্রাস করে রেখেছে, আর যার ফলস্বরূপ এই তার আটকে ওঠা বাঁশ গাছের ঝাড় নড়া দেখে, ছেলে মেয়েদের কথা শুনে তার ভয় পেয়ে যাওয়া, এই সব কিছুর মধ্যে দিয়ে এই যে বমি, এটাও কিন্তু সেই ইঙ্গিতই দেয়। আর বলিষ্ঠ হয়ে ওঠে ভূত প্রেত বিষয়ক এই গল্পের মূল থিমটিকেও প্রাধান্য দিচ্ছে, প্রমাণিত হয়। বড় ঘরের দাওয়ার পূব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলাবাগান, সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে, কাছারি মানে যেখানে বিচার সভা টভা বসে আর কি, এরকম আইন আদালতের ব্যাপার ট্যাপার নিয়ে কথাবার্তা হয়। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। মজা পুকুর মানে হচ্ছে যে পুকুরে জল কমে এসছে, মানে মজে গেছে, মজে যাওয়া বলতে এখানে জল শুকিয়ে আসা অবস্থা। আর মরা গজারি গাছটা বলতে শাল গাছ, গল্পের শুরুতেই বলেছিলাম, প্রথম পর্বে আছে। কেন গজারি গাছ বলা হয় তাও বলেছি, তোমরা দেখে নেবে যারা প্রথম পর্বটি দেখোনি। আরও ভালো হয় প্রথম পর্বটি দেখেই পর্বটি দেখলে। যাই হোক, শাল গাছ গজারি গাছ তা মৃতপ্রায়। অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। অর্থাৎ যেন সেই বাড়িতে একটা অন্ধকার ভাব নেমে এলো। তুমি কি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞেস করলো। না, ধীরেনের আর ওই ঘাটে যাওয়ার এই মুহূর্তে ইচ্ছা বা সাহস কোনোটাই নেই। তবে বাঁশ পেতে দাও, বাঁশটা পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল, হোক। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরই কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। অর্থাৎ শুভ্রা এই ঘরের মধ্যে যারা রয়েছে, ছোট ছোট দুটো বাচ্চা, তাদের পিসি। সেখানে যদি তার মৃত আত্মা এখানে আসে, তাহলে এই বাঁশে এসেই ঠেকে যাবে।
আর তা অতিক্রম করতে পারবে না। আলো জ্বলার আগেই ছেলে মেয়েদেরও খাওয়া দাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফু দিল। অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগেই যেন সন্ধ্যা নামিয়ে আনা বা সন্ধ্যার কাজ সেরে রাখা, এই কাজটাই শান্তি করছে ভয়ের হাত থেকে বাঁচতে। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রাখে। রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকালে আজকাল সে মাছ রান্না করে না। অর্থাৎ এই ঘটনার মধ্যে দিয়েও এটাই প্রমাণিত হয় এঁটো কাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ে সম্পন্ন হয়ে যায়। অর্থাৎ এখানে একটা জিনিস পরিষ্কার যে মানুষের বিশ্বাস মাছ সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় রান্নাবান্না করলে এঁটো কাটা ওই অশরীরী আত্মারা যেন সেখানে আকর্ষণ করবার জন্য চলে আসে। আর এই ভূতপ্রেত চলে আসা মানেই হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্কের ভাব বিরাজ করা। তাই ওসব হাঙ্গামা থেকে দূরে থাকতে তারা এই মাছ বা আষ্টে জিনিস তারা আর ঘরের মধ্যে আনতে চাইছে না। ঘরে আসবে না, না, তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। 2-3টি তারা দেখা দিয়েছে, আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগে স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। অর্থাৎ জীবিত জ্যান্ত বা জীবন আছে যার, এমন মানুষের সঙ্গে মৃত মানুষ অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে এদের মধ্যে একটা সংযোগে স্থাপন করবার প্রকৃষ্ট সময় হচ্ছে সন্ধ্যার সময়। ভর সন্ধেবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। অর্থাৎ দামিনীর আজ আর শুভ্রার সঙ্গে সংযোগ ঘটবার কোনো সুযোগ নেই। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। অদ্ভুত বিকৃত গলার সব ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপর দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজ ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও, ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? এদিকে শান্তির মনের মধ্যে একটা উদ্বিগ্নতা। তার শরীরের কাদামাখা বা অসংলগ্ন বস্ত্র এসব দেখে সে চমকে ওঠে। ডিঙোতে পারছি না, বাঁশ সরিয়ে দাও। বাঁশ ডিঙোতে পারছি না? মাটিতে শোয়ানো বাঁশ? শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। অর্থাৎ সেও ভয় পেয়ে গেছে যে ধীরেনের বোধ হয় এবার অন্য কোনো সমস্যা হয়েছে বা ওই একই রকমভাবে তাকেও ভূতে ধরেছে। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জও এলো। 3-4 কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসায় আগুন পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। অর্থাৎ ধীরেনের মধ্যে যে সে প্রতিশোধ স্পৃহা, সে দেখতে চায় কে কারা কিভাবে এই হত্যার পিছনে আছে, কিন্তু সে নিজেই সেই জায়গা ঘুরে আসার পর যেন তার মনের মধ্যে সেই ভূতগ্রস্ত ভাব লক্ষ্য করা যায়। ঘণ্টাখানেকের চেষ্টায় কুঞ্জ এসে তাকে নিঝুম করে ফেলে, অর্থাৎ যেন ভূত তাড়িয়ে দেয়। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞাসা করল, কে তুই? বল, তুই কে? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। অর্থাৎ এবার ধীরেন যেন শুভ্রার খুনের কিনারা করে দিল বলাই চক্রবর্তী হয়ে, তার নিজের মুখ দিয়ে আমি বলাই চক্রবর্তী বলার মাধ্যমে। তাহলে গল্পের পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি কে কাকে খুন করেছে। একদিকে ধীরেন যেমন বলছে আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি, ঠিক তেমনইভাবে আমরা এখানেও দেখতে পেলাম দামিনী বলছে আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির মেয়ে,
আমাকে মেরো না। তাকে কে খুন করেছে সেও কিন্তু ওই একই রকমভাবে জানিয়ে দেয়, বলাই খুড়ো আমায় খুন করেছে।